কাকু, আমাকে একটা চিকেন পিৎজা খেতে দেবে? আমার না ভীষণ খিদে পেয়েছে। আমার পিৎজা দেখলে খুব লোভ লাগে, কিন্তু আমার কাছে টাকা নেই, তাই আমি পিৎজা খেতে পারছি না। এই গরম গরম পিৎজাগুলো দেখে আমি কিছুতেই লোভ সামলাতে পারছি না কাকু। যা ভাগ এখান থেকে। গরিবের মেয়ে আবার পিৎজা খাওয়ার শখ হয়েছে। তুই জানিস এই পিৎজাটার দাম কত? আমার দোকানের একটা চিকেন পিৎজার দাম 300 টাকা। তোর পরিবারের সারা মাসের রোজগারের থেকে 2 গুণ বেশি। তুই পিৎজা খাওয়ার একদম লোভ করবি না। যা বেরিয়ে যা এখান থেকে। এই বলে পিৎজার দোকানদার চন্দন পুষিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তাই সে কাঁদতে কাঁদতে রাস্তার ধারে বসে পড়ে। এমন দৃশ্য দেখে রত্নার ভীষণ খারাপ লাগে। রত্না শহরে একটি সিঙ্গারার দোকান চালায়। তার মাস গেলে বেশ ভালো টাকায় রোজগার হয়। সেই সাথে রত্না খুবই দয়ালু প্রকৃতির ছিল। লোকের দুঃখ কষ্ট দেখলে তার বুক দরদে কেঁপে ওঠে। আর আজকে পুষির কষ্ট দেখে ঠিক একই রকম ভাবে তার বুক কেঁপে ওঠে। সেই কারণে রত্না গরম গরম 10টা সিঙ্গারা নিয়ে পুষির কাছে আসে। কিরে, তোর খুব খিদে পেয়েছি বুঝি? অবশ্য ছেলে মানুষ এই বয়সে বেশি খিদে পাওয়াটা স্বাভাবিক। এই নে গরম গরম 10টা সিঙ্গারা। এই সিঙ্গারা খেয়ে পেট ভরিয়ে নে, কেমন? কিন্তু পুষি কিছুতেই সিঙ্গারা খেতে চায় না, কারণ পুষির কাছে সিঙ্গারা খুবই স্বাভাবিক একটি পথ চলতি খাবার ছিল। তাই পুষির নজর শুধু পিৎজার দিকেই থাকে। না কাকিমা, আমি সিঙ্গারা খেতে চাই না, কারণ আমার যখনই খিদে পাই তখনই আমি কারোর কাছে খাবার চাইলে তারা কম টাকা দিয়ে আমাকে সিঙ্গারা কিনে দেয়। তাই সিঙ্গারা খেতে আমার ভালো লাগে না, কিন্তু পিৎজার দাম বেশি বলে কেউ আমাকে পিৎজা খাওয়াতে চায় না। তুমি আমাকে পিৎজা কিনে খাওয়াবে? বাবা, তুই পিৎজা খেতে ভালোবাসিস? তোকে 10টা সিঙ্গারা এনে দিলাম, তাও 10টা সিঙ্গারার থেকে তোর কাছে পিৎজাটা বড় হয়ে গেল। ঠিক আছে, চল আমার সঙ্গে, আমি তোকে টাকা দিয়ে পিৎজা কিনে খাওয়াবো। পুষি রত্নার কথা শুনে খুবই খুশি হয়। তাই সে রত্নার হাত ধরে পিৎজা খেতে চলে যায়। সে রত্নার কাছে ডবল চিজ চিকেন পিৎজা খাওয়ার আবদার করে। আর সেই পিৎজাটার দাম ছিল কম করে 600 টাকা। ও দাদা, এই মেয়েটা যে পিৎজাটা খেতে চাইছে, একে সেই পিৎজাটা দাও তো। আর শোনো, এর কাছ থেকে 1 টাকাও নেবে না, যা দাম হবে সেই টাকাটা আমি দেবো। দিদি, আপনি ভুল করছেন। এই বাচ্চা মেয়েটার ভোলা ভালা মুখের দিকে যাবেন না। এরা সবাই ঝোপ বুঝে কম মারতে জানে। যাই দেখেছে আপনার মন ভালো, তাই আপনাকে জবাই করে এখন আপনার টাকায় পিৎজা খাবে। যত সব। উফ, আমি এত কথা শুনতে চাই না। আমার টাকা আমি বুঝবো। তাই এই নিন টাকা, ধরুন, আর একে পিৎজাটা দিয়ে দিন। বড্ড বেশি কথা বলেন। এত বেশি কথা বললে দোকানদারি করা যায় না। রত্নার কথা শুনে চন্দন চুপ করে যায়। সে গরম গরম ডবল চিজ চিকেন পিৎজা তৈরি করে পুষিকে দিয়ে দেয়। এত সুন্দর চিকেন পিৎজা খেয়ে পুষির একেবারে মন ভরে ওঠে। সে সমস্ত পিৎজা একাই খেয়ে নেয়। পুষিকে পিৎজা খেয়ে আনন্দ পেতে দেখে রত্নার মন আনন্দে ভরে ওঠে। বাবারে বাবা, এখন যুগ পুরোপুরি পাল্টে গেছে। আগে লোকে গরম গরম সিঙ্গারা খাবে বলে দোকানে ভিড় করত, আর এখন এই 600 টাকার পিৎজা খাওয়ার জন্য গরিব থেকে বড় লোক সবাই পাগল হয়ে যাচ্ছে। কি আছে এই পিৎজায়? সামান্য একটা রুটি, আর তার উপর চিকেন, চিজ, নানান রকম সবজি দিয়েই তৈরি করে। কোথায় আমার দোকানে সিঙ্গারার দাম 6 টাকা, আর কোথায় এই পিৎজার দাম 600 টাকা। কিন্তু লোকে 600 টাকা দিয়ে পিৎজা খেতে বেশি পছন্দ করছে। কি অদ্ভুত। পুষির পিৎজা খাওয়া হয়ে গেলে সে নিজের মতো সেখান থেকে চলে যায়। আর রত্না আবার সিঙ্গারা বিক্রি করতে দোকানে ফিরে যায়। কিন্তু তার সারাদিন আর সিঙ্গারার দোকানে মন বসে না। সে সবসময় শুধু চন্দনের পিৎজার দোকানের দিকেই তাকিয়ে থাকে আর লোকের ভিড় দেখতে শুরু করে। রাত্রিবেলা সে দোকানপাট গুছিয়ে বাড়িতে আসে এবং নিজের স্বামী স্বপনকে পিৎজার কথাটা জানায়। হ্যাঁ রত্না, তুমি ঠিক কথাই বলেছো। গরিব শিশুদের কথা জানি না, কিন্তু আমি যাদের ফ্ল্যাটে রাজমিস্ত্রির কাজ করি, সেই ফ্ল্যাটে একটা ছোট্ট বাচ্চা আছে। সেই বাচ্চা ছেলেটাও সবসময় পিৎজা পিৎজা করে পাগল হয়ে যায়, আর পিৎজা ছাড়া কিছুই খায় না। আমি দুপুর থেকে ভাবছিলাম আমাদের ব্যবসাটা একটু পরিবর্তন করা দরকার। মানে ধরো, অনেক বছর ধরে তো আমি সিঙ্গারা বিক্রি করে ভালো টাকায় রোজগার করেছি, কিন্তু ধীরে ধীরে এই চপ আর সিঙ্গারার ব্যবসা মন্দা হতে শুরু করেছে। তাই যদি অন্য খাবারের ব্যবসা করা যেত তাহলে ভালো হতো, জানো। অন্য খাবারের ব্যবসা বলতে কি বলতে চাইছো? এখন পিৎজা তৈরি করবে? কিন্তু পিৎজা তৈরি করতে তো অনেক টাকা খরচ। অত টাকা দিয়ে পিৎজার দোকান দেওয়া এখন তো আমাদের পক্ষে সম্ভব নয়। আরে আমি পিৎজার দোকান দেওয়ার কথা বলছি না, আর আমি সিঙ্গারার দোকান বন্ধ করার কথাও বলছি না। আমি বরঞ্চ পিৎজা আর সিঙ্গারা দুটোকে মিলিয়ে বিক্রি করব, মানে সিঙ্গারা পিৎজা তৈরি করব। কারণ আমি যা দেখলাম, ওই সামান্য সবজি, চিজ আর চিকেন দিয়ে পিৎজা তৈরি করে হাজার হাজার টাকায় বিক্রি করা যাচ্ছে। তার থেকে আমি সিঙ্গারার মধ্যে পিৎজা স্টাফিং ভরে সিঙ্গারা পিৎজা তৈরি করে বিক্রি করব। কেমন হবে বলো তো? রত্নার এমন অভিনব বুদ্ধি শুনে স্বপনের বেশ ভালো লাগে, কারণ তাদের শহরে এরকম সিঙ্গারা পিৎজার কথা আগে কেউ কখনো শোনেনি। তাই স্বপন ও তার স্ত্রীর কথাতে রাজি হয়।
পরের দিন সকালবেলা রত্না বাজারে গিয়ে পিৎজা তৈরি করার সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসে। সিঙ্গারা ভাজার ময়দা মেখে সে তার মধ্যে পিৎজার সমস্ত জিনিসপত্র ভরে দেয়, অর্থাৎ চিজ, চিকেন, অলিভ, পেঁয়াজ, টমেটো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং পিৎজা সস দিয়ে সিঙ্গারা ভেজে ফেলে। সিঙ্গারা পিৎজা খেয়ে দেখুন, আমার দোকানে নতুন সিঙ্গারা পিৎজা তৈরি করেছি। মাত্র 10 টাকায় সিঙ্গারা পিৎজা। যেখানে 600 টাকায় পিৎজা খেতে পারবেন, সেখানে 10 টাকায় সিঙ্গারা পিৎজা খেতে পাবেন। অর্থাৎ পিৎজাও খাবেন, সিঙ্গারাও খাবেন, দুটো জিনিস একসঙ্গে মাত্র 10 টাকায়, মাত্র 10 টাকায়। এরকম অভিনব প্রচার এবং সিঙ্গারা পিৎজার কথা শুনে সকলেই রত্নার দোকানের উপর দৃষ্টি দেয়। বিশেষ করে যে সকল ছোট ছোট ছেলেমেয়েরা পিৎজা খাওয়ার জন্য দোকানে ভিড় করে, তারা সিঙ্গারা পিৎজা খাওয়ার জন্য রত্নার দোকানে যাওয়া শুরু করে। ঠিক আছে, আজকে চল আমার সাথে। আজকে তুইও সিঙ্গারা পিৎজা খাবি, আর আমি ওই নতুন ধরনের সিঙ্গারা পিৎজা খেয়ে টেস্ট করবো, খেতে কেমন হয় দেখবো। রত্না তাদেরকে গরম গরম সিঙ্গারা পিৎজা ভেজে দিলে তার গ্রাহকেরা খুবই খুশি হয়। ফলে সকলে মিলে দোকানে দাঁড়িয়ে গরম গরম সিঙ্গারা পিৎজা খেতে থাকে। এমনকি সিঙ্গারার মধ্যে থেকে গরম গরম চিজ পর্যন্ত গলে পড়ে। দিদি, আমি শহরের বহু জায়গায় পিৎজা আর সিঙ্গারা খেয়েছি, কিন্তু এরকম সিঙ্গারা পিৎজা কোথাও খাইনি। এই সিঙ্গারাটা খেয়ে আমি বুঝতেই পারছি না যে আমি পিৎজা খাচ্ছি নাকি সিঙ্গারা খাচ্ছি। জাস্ট অসাধারণ খেতে হয়েছে দিদি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের দোকানে সিঙ্গারা পিৎজা বাড়িতে ডেলিভারিও করা হয়, তাই বাচ্চাদের জন্মদিন হোক কিংবা বিয়ে বাড়ি, আমরা সিঙ্গারা পিৎজা ডেলিভারি করি। আপনাদের যদি কখনো অর্ডার দিতে হয়, তাহলে এই দোকানের গায়ে লেখা আছে ফোন নাম্বার, এই নাম্বারটা নিয়ে নিন। এখানে ফোন করে অর্ডার দিয়ে দেবেন, আমরা আপনাদের বাড়িতে সিঙ্গারা পিৎজা পৌঁছে দেব। হ্যাঁ, সামনেই আমার ছেলের জন্মদিন আসছে। আসলে ওর 5 বছর পূর্ণ হবে, আর যেহেতু ভীষণ পরিমাণে পিৎজা খেতে পছন্দ করে, তাই আমি ভাবছি আপনার দোকান থেকে সিঙ্গারা পিৎজা অর্ডার করে নিয়ে যাব। এই বলে বিমল তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রত্না সিঙ্গারা পিৎজার দোকানের নাম শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে, আর দূর দূরান্ত থেকে মানুষ তার সিঙ্গারা পিৎজা খেতে আসে। এভাবেই রত্না যেমন সিঙ্গারা বিক্রি করে নাম করেছিল, ঠিক তেমন ভাবে সিঙ্গারা পিৎজা বিক্রি করে অনেক নাম ডাক অর্জন করে। আর তার দোকানের বিপরীতে চন্দনের পিৎজার দোকান একেবারে মশা মারতে শুরু করে। একদিন, দিদি, ওই ভিখারি বাচ্চা মেয়েটাকে আপনার জন্য বেশ শুভ বলতে হবে, কেননা সেদিনকে ওই বাচ্চা মেয়েটাকে আমার দোকানের পিৎজা কিনে খাওয়ালেন, আর তারপর থেকে আপনি সিঙ্গারা পিৎজা বিক্রি করা শুরু করে দিয়েছেন, আর আমার পিৎজার দোকানটাও একেবারে লোকসানে ডুবে মরছে। হ্যাঁ, এই কথাটা একদিকে ঠিক বলতে পারেন যে ওই বাচ্চা মেয়েটার জন্য আমি এই বুদ্ধিটা পেয়েছি, কিন্তু তাই বলে আপনার ব্যবসা যাতে খারাপ হোক সেই মানসিকতা আমার ছিল না। সকলে আমার হাতে সিঙ্গারা পিৎজা খেতে পছন্দ করছে, তাই বিক্রি হচ্ছে। রত্নার এমন কথা শুনে চন্দন একেবারে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন পুষি আবার পিৎজা খাওয়ার জন্য রত্নার কাছে আসে, কিন্তু সে যখন দেখে যে সিঙ্গারার মধ্যে পিৎজা স্টাফিং ভরে এরকম সিঙ্গারা পিৎজা বিক্রি করা হচ্ছে, তখন সে মহা আনন্দে রত্নার কাছ থেকে সিঙ্গারা পিৎজা খায়। কাকিমা, আমি অনেকগুলো সিঙ্গারা পিৎজা খেয়ে নিয়েছি, কিন্তু আমার কাছে 10 টাকাই আছে। এখন তুমি এই টাকাটা রাখো, আমি কালকে আবার ভিক্ষা করে নিয়ে এসে তোমাকে বাকি টাকা দিয়ে দেব। তোকে বেশি পাকা পাকা কথা বলতে হবে না। আমি কি তোর কাছ থেকে টাকা চেয়েছি? তোর যখন ইচ্ছা হবে তুই আমার দোকান থেকে ফ্রিতে সিঙ্গারা পিৎজা খেতে পারিস। আর শোন, তোকে আর ভিক্ষা করতে হবে না, কারণ আমাদের ছেলে মেয়ে নেই। তাই তুই আজকে থেকে আমাদের দোকানে কাজ করবি, আর আমি তোকে মানুষ করব, কারণ আমি একা হাতে আর দোকান সামলাতে পারছি না। পুষি রত্নার কথা শুনে খুবই খুশি হয়। তারপর থেকে পুষি রত্নার সঙ্গে দোকানে থাকতে শুরু করে। রত্না এবং পুষি দুজনে মিলে সিঙ্গারা পিৎজার দোকান চালায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন বিমল তার ছেলের জন্মদিনে সিঙ্গারা পিৎজা অর্ডার দেওয়ার জন্য রত্নাকে ফোন করে। এত বড় অর্ডার পেয়ে রত্না খুশি মনে কাজ করতে শুরু করে দেয়। পুষি, আমি ভালো করে সিঙ্গারা পিৎজা তৈরি করে দিয়েছি, শুধুমাত্র সিঙ্গারাগুলোর মধ্যে চিজ দেওয়া বাকি আছে। আমি দোকান থেকে চিজ কিনে নিয়ে আসি, তুই একটু দোকানটা পাহারা দে, কেমন? ঠিক আছে কাকিমা, তুমি যাও, আমি দোকান পাহারা দিচ্ছি। এই শুনে রত্না দোকান থেকে চলে গেলে পুষি দোকান পাহারা দিতে শুরু করে। সেই সময় রত্নার দোকানে চন্দন আসে। কিরে, তোর খিদে পেয়েছে নাকি? কারণ রত্না যখন দোকানে যাচ্ছিল তখন আমাকে বলেছে যে তোর যদি খিদে পাই তাহলে তোকে পিৎজা খাইয়ে দিতে। যা আমার দোকানে যা, তোর জন্য গরম গরম চিকেন ডাবল চিজ পিৎজা ভেজে রাখা আছে। আর রত্নার দোকান থেকে আসতে মনে হয় দেরিই হবে। কিন্তু কাকিমা আমাকে দোকান ছেড়ে যেতে বারণ করেছে। আমি এখন চলে গেলে দোকান কে পাহারা দেবে? কেন, আমি পাহারা দেবো কেন? যা, তুই দোকানে গিয়ে গরম গরম পিৎজা খেয়ে আই, ততক্ষণ আমি সব জিনিসপত্রই দেখে রাখছি। আর তোদের এই সিঙ্গারা পিৎজা চুরি করতে লোকের বইই গেছে। এই শুনে পুষি চন্দনের দোকানে গরম গরম চিকেন ডাবল পিৎজা খেতে চলে যায়। এই সুযোগে চন্দন রত্নার তৈরি করা সমস্ত সিঙ্গারা পিৎজার মধ্যে বিষ মেশানো শুরু করে দেয়। সে প্রত্যেকটা সিঙ্গারার মধ্যে বেশি বেশি করে বিষ মিশিয়ে দেয়।
আমার পিৎজার ব্যবসাটা লাঠিয়ে তুলে দিয়ে তুই অনেক টাকা রোজগার করবি, আর আমি সেটা সহ্য করবো রত্না? এখন তো আবার তোর সঙ্গে ওই ভিখারি মেয়েটারও খাওয়া পড়ার দায়িত্ব নিয়েছিস, সুতরাং তোদের দুজনকে এখন এমন ফাঁসিয়ে দেবো না যে দুজনে মিলে জলে পচে মরবি। চন্দন লুকিয়ে লুকিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ে, আর অন্যদিকে পুষি পিৎজা খেয়ে আবার সিঙ্গারা পিৎজার দোকানে চলে আসে। কিছুক্ষণ পর রত্না ফিরে এলে রত্না পুষিকে নিয়ে বিমলদের বাড়িতে যায়। তারা বিমলদের বাড়িতে সিঙ্গারা পিৎজা ডেলিভারি করে চলে আসে। অন্যদিকে বিমলের ছেলের জন্মদিনে সকল বড় বড় অতিথি এবং আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হয়। বিমল এবং তার পরিবার সবাইকে গরম গরম সিঙ্গারা পিৎজা খাওয়ায়। সেই সিঙ্গারা পিৎজা খাওয়ার সঙ্গে সঙ্গে তারা রক্ত বমি করতে শুরু করে। এই দেখে বিমল এবং তার পরিবার খুবই ভয় পেয়ে যায়। বিমল আর দেরি না করে সবাইকে হসপিটালে ভর্তি করে এবং সেই সাথে বিমল পুলিশকে সঙ্গে নিয়ে রত্নার দোকানে এসে উপস্থিত হয়। এই যে অফিসার, এই মহিলার এই বাচ্চা মেয়েটাকে আপনারা এক্ষুনি গ্রেফতার করুন, কারণ এরা সিঙ্গারা পিৎজা বিক্রি করার নামে 20 মেশানো সিঙ্গারা পিৎজা বিক্রি করছে, আর এদের হাতে তৈরি করে সিঙ্গারা পিৎজা খেয়ে আমার সব অতিথিরা অসুস্থ হয়ে পড়েছে। এ আপনি কি কথা বলছেন দাদা? বিশ্বাস করুন, আমরা কিচ্ছু করিনি। আমরা কখনো সিঙ্গারা পিৎজার মধ্যে বিষ মেশাতে পারি না। এটা করে আমার কি লাভ হবে? এই বলে রত্না ভীষণ কান্নাকাটি করতে থাকে। এমন পরিস্থিতিতে পুষি বুঝতে পারে যে এই ঘটনা একমাত্র চন্দন ঘটিয়েছে, কারণ সেই দিনই পুষি এবং রত্না বাদে একমাত্র চন্দনই তাদের দোকানে উপস্থিত ছিল। চন্দন যে হিংসার জ্বালায় রত্নাকে বদনাম করার জন্য এই কাজ করেছে সেই কথা পুষি সকলের সামনে বলে দেয়, কিন্তু পুষির কাছে কোনো প্রমাণ না থাকায় পুলিশ তার কথা বিশ্বাস করতে চায় না। স্যার, কিছুদিন আগে আমাদের দোকানের সামনে একটা সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কিন্তু এই ক্যামেরার ব্যাপারে এখনো চন্দন কাকু কিছু জানে না। তাই আপনারা চাইলে ওই ক্যামেরার ফুটেজ চেক করতে পারেন। আজকে এই দোকানে উনি এসেছিলেন আর উনি এই কাণ্ডটা ঘটিয়েছেন, আমি সত্যি বলছি। পুলিশ বাচ্চা মেয়েটির কথা শুনে সিসিটিভি ক্যামেরা চেক করে, আর সেখানে পরিষ্কারভাবে ফুটে ওঠে যে চন্দন নিজের হাতে সিঙ্গারা পিৎজার মধ্যে বিষ মেশাচ্ছে। এই দেখে রত্নাকে ছেড়ে পুলিশ সেই মুহূর্তে চন্দনের দোকানে চলে যায়। চন্দন তার দোকানে পুলিশকে আসতে দেখে ভয় পেয়ে যায়। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু করিনি, আমাকে মিথ্যা কথা বলে ফাঁসানো হচ্ছে। পুলিশ চন্দনের কোনো কথা না শুনেই তাকে ধরে নিয়ে চলে যায়। এর ফলে রত্না এবং পুষির সম্মান বেঁচে যায়। পুষি রত্নাকে না জানিয়ে এরকম চন্দনের দোকানে পিৎজা খেতে যাওয়ার জন্য রত্নার কাছে অনেক করে ক্ষমা চায়, কিন্তু রত্না কিছুতেই তার উপর রাগ করে থাকতে পারে না। তারা দুজনে মিলে আবার গরম গরম সিঙ্গারা পিৎজা তৈরি করে বিক্রি করতে শুরু করে। পুষ্পিতা দেবী তার একমাত্র ছেলে রণজিতের সঙ্গে বাস করত। স্বামী মারা যাওয়ার পর পুষ্পিতা দেবী নিজের ছেলেকে খুবই আদর যত্ন করে মানুষ করে তুলেছিল। ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য পুষ্পিতা দেবীকে কঠোর পরিশ্রমও করতে হয়েছিল। সেই কারণে রণজিৎ তার মাকে খুবই ভালোবাসত। একদিন রণজিৎ তার মায়ের কাছে এসে বলে সে তার পছন্দ করা মেয়ে ললিতাকে বিয়ে করতে চায়। ছেলের খুশির জন্য তার মা বিয়েতে সম্মতি প্রদান করে। রণজিৎ এবং ললিতার বিয়ের 1 মাস হতে না হতেই পুষ্পিতা দেবী রণজিতের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পায়। রণজিৎ আর আগের মতো নেই, এখন সে সবসময় তার বউয়ের কথা শুনে ওঠা বসা করে। একদিন, মা, আজকে ললিতার শরীরটা ভালো নেই, ও আজকে বাড়ির কোনো কাজ করতে পারবে না বলছে, তাই তুমি আজকে বাড়ির কাজ আর রান্না বান্নাটা করে নিলে খুব ভালো হতো। তোর বউ কি এমন করে বলতো? সব কাজ তো আমাকেই করতে হয়। তুই এমন ভাবে বলছিস যেন সারাদিন আমি পায়ের উপর পা তুলে বসে থাকি আর তোর বউ সব কাজ করে। এরকম করে বলছো কেন মা? বিয়ের আগে তো ললিতা বাড়িতে কোনো কাজ করতো না, তাই এখানে এসেই হঠাৎ করে ও এত কাজ করবে কি করে বলো তো? ওর তো একটু সময় লাগবে। আচ্ছা শোন, আজকের কাজগুলো আমি করে নিচ্ছি, কিন্তু কালকে আমি তোর পিসির বাড়িতে যাব। আমি মোটামুটি 1 মাস তোর পিসির বাড়িতে থাকবো। এই 1 মাসে তোর বউ ঘর সংসারের সব কাজ সামলে নেবে তো? এটা তো আমি বলতে পারবো না মা, তুমি এখন রান্নাটা করে নাও, আমি এই ব্যাপারে ললিতার সঙ্গে কথা বলে তারপর তোমাকে জানাবো, কেমন? কেন, তোর বউয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোর নেই? সেটা নয় মা, ও তো এই বাড়িতে নতুন, বলো 1 মাস ধরে বাড়ির সমস্ত কাজকর্ম করা তো খুব কষ্টকর ব্যাপার হবে, তাও আবার একা একা। ও পারবে কিনা সেটা ওকেই জিজ্ঞাসা করা উচিত। ও, মাত্র 1 মাস ধরে তোর বউ কাজ করবে বলে তোর খুব কষ্ট হচ্ছে বল? আমি যে সারাটা জীবন ধরে একইভাবে কাজ করে আসছি, আমার কি কষ্ট হয় না? বিয়ের পর তুই বউয়ের গোলাম হয়ে গেছিস, তুই তোর বউয়ের পোষা কুত্তা হয়ে গেছিস, সব সময় বউয়ের কাছে গিয়ে লেজ নাড়াতেই থাকিস। মা, তুমি কিন্তু বড্ড বেশি বলছো। ছোট একটা জিনিস নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে একদম ঠিক নয়, আমি পুষ্পিতাকে বলছি। এই বলে রণজিৎ সেখান থেকে চলে যায়। বেশ অনেকক্ষণ হয়ে গেলেও ললিতা তার শাশুড়ি মায়ের কাছে এসে কিছু জানায় না বলে পুষ্পিতা দেবী নিজেই তাদের ঘরে চলে যায়। কি হলো বৌমা, রণজিৎ তোমাকে কিছু বলেনি?
হ্যাঁ মা বলেছে, কিন্তু এ বিষয়ে আমি আপনাকে কিছু বলতে পারবো না। যা বলার আমি আপনার ছেলেকে বলে দিয়েছি, এবার আপনার ছেলেই আপনাকে বলে দেবে। এই বলে ললিতা সেখান থেকে চলে যায়। মা, ললিতা বলছে যে ও সংসারের সমস্ত দায়িত্ব সামলাবে, তুমি যদি ওকে বাড়ির চাবি হাতে দাও। বাড়ির চাবি বলতে লকার, আলমারির সমস্ত কিছু চাবি ওকে দিতে হবে, তবে ও সমস্ত দায়িত্ব নেবে। ঠিক আছে, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, নতুন করে কিছু বলার নেই। তুই সত্যি বউয়ের পোষা কুত্তা হয়ে গেছিস। আমি কোথাও যাব না। আমি আসলে তোকে পরীক্ষা করে দেখছিলাম তুই আগের মতোই আছিস নাকি বদলে গেছিস। এই বলে পুষ্পিতা দেবী সেখান থেকে চলে যায়। এরকম ভাবেই কিছুদিন কাটে। একদিন পুষ্পিতা দেবীর ওষুধ শেষ হয়ে যাওয়ায় সে তার ছেলের কাছে যায়। বাবা রণজিৎ, আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, আমাকে ওষুধগুলো কেনার জন্য টাকা দে না বাবা। ঠিক আছে মা, তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। তুমি এখানেই বসো, আমি এখনই আসছি। রণজিৎ নিজের ঘরে টাকা নিতে চলে যায়। তাকে আলমারি থেকে টাকা বের করতে দেখে ললিতা ভীষণ পরিমাণে রেগে যায়। তোমার হাত তো দেখছি বড্ড লম্বা হয়ে গেছে, তোমার হাত এবার ছোট করতে হবে। যখনই মা টাকা চাইবে তখনই তোমাকে দুহাত ভর্তি করে টাকা দিতে হবে। তুমি একবারও আমাদের ভবিষ্যতের কথা ভাবো না কেন? সব সময় সব টাকা মায়ের পেছনেই নষ্ট করে দেবে। এক কাজ করো না, আলমারিতে যা টাকা আছে সব মায়ের কাছে নিয়ে গিয়ে উজাড় করে দাও। আরে আরে, তুমি রাগ করছো কেন? তুমি বলো না, আমি কি করব? মা তো আমার কাছে এসে টাকা চাইলো, ওষুধ শেষ হয়ে গেছে বললো। কি করবে মানে? আমি যা বলবো তাই করবে? টাকা চেয়েছে সেটা আগে এসে আমাকে বলতে হবে না? আমি হ্যাঁ বলার আগেই তুমি তোমার মাকে বললে কেন যে তুমি টাকা দেবে? এরকম ভাবে ললিতা বেশ কিছুক্ষণ ধরে রণজিতের সঙ্গে কথা কাটাকাটি করতে থাকে। কিছুক্ষণ পরেই রণজিৎ খালি হাতে বাইরে বেরিয়ে আসে। মা, আসলে আমার কাছে টাকা নেই, ওর কিছু দরকারি জিনিস কিনতে হবে। ওই টাকাটা আমি এখন তোমাকে দিয়ে দিলে ললিতার সমস্ত দরকারি জিনিস কিনতে পারবে না, তাই আমি তোমাকে সামনের মাসে বেশি করে টাকা দিয়ে দেবো, কেমন? আচ্ছা ছাড়, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। বারে বারে তোকে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে। অনেকের মুখেই শুনেছিলাম ছেলেরা বিয়ের পর বউয়ের গোলাম হয়ে যায়, কিন্তু তুই যে এত বড় গোলাম হয়ে যাবি সেটা আমার ধারণা ছিল না। এই বলে পুষ্পিতা দেবী সেখান থেকে নিজের ঘরে চলে যায়। তার কাছে জমানো যা টাকা ছিল সেগুলো নিয়ে সে ওষুধ কিনতে চলে যায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন, ডার্লিং, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো না, আমার কফি খাওয়ার খুব ইচ্ছা করছে। আর সাথে যদি কোনো পকোড়া বানিয়ে নিয়ে আসতে পারো তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ ডার্লিং, এই তো আমি এখনই যাচ্ছি। তুমি শুধু কিসের পকোড়া খাবে বলো? থাক, বলতে হবে না, তোমার ফেভারিট চিকেন পকোড়া বানিয়ে নিয়ে আসছি। ওয়াও, আমার বেবিটা কত কিউট, আমার সব কথা শুনে চলে। দূর থেকে দাঁড়িয়ে পুষ্পিতা দেবী এমন দৃশ্য দেখতে থাকে, কিন্তু তার কিছু বলার থাকে না। সে মনে মনে শুধু দুঃখ করতে থাকে। এমন সময় রণজিৎ ঘরের বাইরে বেরোতেই তার মাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। কি হলো মা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু বলবে নাকি তুমি? আমিও তোর কাছেই আসছিলাম। এই বর্ষার মরশুমে আমার কফি আর চিকেন পকোড়া খাওয়ার খুব ইচ্ছে করছিল। এখানে এসে দেখলাম তোর বউ তোকে কফি আর চিকেন পকোড়া বানাতে বলছে। যাক, ভালোই হলো, তুই আমার জন্য এক কাপ কফি আর বেশি করে চিকেন পকোড়া বানাস। আসলে মা, তুমি তো জানো আমি রান্না করতে পারি না। আমি কি আগে কখনো রান্না করেছি তুমি বলো? আমি কফি আর চিকেন পকোড়া বানাতে পারবো না বলেই তোমার কাছে যাচ্ছিলাম, তোমাকে বানিয়ে দিতে বলবো বলে। আর তুমি তো উল্টা আমাকে এসেই হুকুম করছো। ললিতা না হয় জানে না আমি রান্না করতে পারি না, কিন্তু তুমি জানার পরও এরকম করছো। তুই রান্না করতে পারিস না এটা তোর বউকে বলে দিলেই হতো। তোর বউকে না বলে তুই এটা এখন আমাকে বলছিস কেন? ললিতা এত ভালোবেসে আমার কাছে কিছু একটা খেতে চেয়েছে, আমি ওকে কিভাবে না বলতাম বলো তো? আমি ওর মুখের উপর না বলতে পারিনি। ঠিক আছে ছাড়ো, তুমিও যদি হেল্প না করো তাহলে আমাকে কফি আর পকোড়া বানাতে হবে। কোনো ঠিক নেই, রান্না করতে গিয়ে হাত পা পড়ে যেতেও পারে, জানি না বাবা। না বাবা, তোকে রান্না করতে হবে না কিছু। তুই আমার একমাত্র ছেলে, তোর কষ্ট আমি কিভাবে দেখতে পারি বল? তুই বস, আমি কিছুক্ষণ পরেই কফি আর চিকেন পকোড়া বানিয়ে নিয়ে আসছি। থ্যাংক ইউ মা, তুমি খুব ভালো। মা, ললিতা যেন জানতে না পারে যে কফি আর চিকেন পকোড়া তুমি বানিয়েছো, তা না হলে আবার আমার সঙ্গে ঝগড়া করবে। এই বলে রণজিৎ সেখান থেকে চলে যায়। পুষ্পিতা দেবীও আর কিছু না বলে রান্নাঘরের দিকে যায়। এরকম ভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। দিনের পর দিন রণজিতের মধ্যে আরো পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন সে প্রতিটি পদক্ষেপে ললিতার কথা শুনে চলে। একদিন, রণজিৎ, আজকে আমার রান্না করার দিন। কালকে মা রান্না করেছিল, মা আজকে আমাকে রান্না করতে বলছে। কিন্তু রণজিৎ, আমার রান্না করার একদমই ইচ্ছা করছে না। তুমি মাকে গিয়ে বলো না কালকে রাতের যে খাবারগুলো বেঁচে গেছে মা যেন ওই খাবারগুলো আজকে খেয়ে নেয়। সে না হয় ঠিক আছে, মা ওই বাসি খাবারগুলো খেয়ে নেবে, কিন্তু আমরা দুজন কি খাবো? আমার আজকে বাইরের খাবার খাওয়ার ইচ্ছে করছে। তুমি বাইরে থেকে চিকেনের কিছু আইটেম অর্ডার করো, আমরা দুজনে মজা করে চিকেন খাবো, ওকে? এই শুনে রণজিৎ তার মায়ের কাছে চলে যায়।
মা, কালকে যে বাসি খাবারগুলো আছে ওগুলো তুমি খেয়ে নাও, কারণ আজকে ললিতার বাইরের খাবার খুব ইচ্ছে করছে। ও চিকেনের বিভিন্ন আইটেম খাবে বলছে। তুমি তো চিকেন খেতে চাও না, চিকেন খেলে তোমার তো পেট খারাপ করে, আর ললিতার মতো আমারও চিকেন খেতে খুব ভালো লাগে তাই। হ্যাঁ, সে তো তোর ভালোই লাগবে, কুকুররা চিকেন খেতে ভালোবাসে, আর তুই তো তোর বউয়ের পোষা কুত্তা, চিকেন তোর ভালো লাগবে এটা তো স্বাভাবিক। তুই তোর মাকে এভাবে কষ্ট দিচ্ছিস তো? যেই মা তোকে জন্ম দিয়েছে সেই গর্ভধারিণী মাকে তুই এত কষ্ট দিচ্ছিস, দেখবি কোনোদিন তুই সত্যি সত্যি কুত্তা হয়ে যাবি। এই কথা শুনে রণজিতের খুবই খারাপ লাগে। মায়ের বলা কথাগুলো শুনে তার টনক নড়ে। আমি কি তাহলে সত্যি সত্যি মায়ের সঙ্গে অন্যায় করছি? আমি তো এই ব্যাপারটা নিয়ে আগে কখনো ভেবে দেখিনি। না, আমাকে কিছু একটা করতে হবে, এরকম ভাবে আর চলবে না। এই বলে সে বাড়ির বাইরে বেরিয়ে যায়। সে ললিতার কথা মতো রেস্টুরেন্ট থেকে চিকেনের বিভিন্ন আইটেম কিনে নেয়। সেই সাথে সে রাস্তা থেকে একটা কুকুর ধরে ব্যাগে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসেই সে ওই ব্যাগটা লুকিয়ে রেখে দেয়। ললিতা তার ফেভারিট KFC চিকেন দেখে খুবই খুশি হয়। ওয়াও, তুমি এত কিছু এনেছো, চলো চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই এগুলো, আমার আর তর্স হয়েছে না, দেখে কত টেস্টি মনে হচ্ছে খাবারগুলো। ললিতা, কোল্ড ড্রিঙ্কস নিয়েছো তো? শুধু শুধু চিকেন খেতে ভালো লাগছে না, কোল্ড ড্রিঙ্কস এর সঙ্গে খেলে খুব ভালো লাগবে। এই শুনে ললিতা রান্নাঘর থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে চলে যায়, কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসার পর সে যা দেখে তা সে নিজের চোখেও বিশ্বাস করতে পারে না। সে দেখে রণজিৎ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে একটা কুকুর দাঁড়িয়ে আছে। যা, রণজিৎ কোথায় গেল? কয়েক সেকেন্ড আগেই তো এখানেই ছিল। রণজিৎ, তুমি কোথায় গেলে? আর এই কুকুরটাই বা কোথা থেকে এলো? মা, একবার এখানে আসুন তো, তাড়াতাড়ি আসুন। দেখুন না মা, আপনার ছেলে হঠাৎ করে গায়েব হয়ে গেছে, আর কুকুরটা হঠাৎ করে কোথা থেকে এলো আমি সেটাও বুঝতে পারছি না। বাড়ির দরজাটাও তো বন্ধ, তাহলে কুকুরটা এখানে কিভাবে এলো? এই শুনে পুষ্পিতা দেবী ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। বাবা রণজিৎ, তুই কোথায়? রণজিৎ, তুই কোথায় আছিস বাবা? পর্দার আড়াল থেকে রণজিৎ আস্তে আস্তে কথা বলে। আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি মা, আমাকে দেখতে পাচ্ছ না? আমি কুকুর হয়ে গেছি মা, দেখো আমি কুকুর হয়ে গেছি। ভেউ ভেউ ভেউ। কি, আমার ছেলে তাহলে সত্যি সত্যি কুকুর হয়ে গেছে? হে উপরওয়ালা, এ আমি কি করে ফেললাম? শুনেছিলাম মায়ের অভিশাপ খুব তাড়াতাড়ি লেগে যায়, কিন্তু এত তাড়াতাড়ি আমার বলা কথাটা সত্যি হয়ে যাবে সেটা তো আমি ভাবতেও পারিনি। হে উপরওয়ালা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার অভিশাপ ফিরিয়ে নাও, আমার ছেলেকে তুমি আগের মতো করে দাও। এসব আপনি কি বলছেন মা? মানুষ কখনো কুকুর হতে পারে নাকি? কিন্তু রণজিৎ তো সত্যি সত্যি কুকুর হয়ে গেছে। হে উপরওয়ালা, আমি একটা কুকুরের সঙ্গে কিভাবে সংসার করব? সবাই এবার বলবে আমার বর একটা কুকুর, আমার জন্য এসব হয়েছে। আপনি আমাকে ক্ষমা করে দিন মা। তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি উপরওয়ালার কাছে প্রার্থনা করো যাতে উপরওয়ালা আমার ছেলেকে ফিরিয়ে দেয়। না, এসবের জন্য শুধুমাত্র আমি দায়ী। আপনি রণজিতের মা, রণজিতের জীবনে আমার যতটা অধিকার আছে আপনারও তো ততটাই অধিকার আছে, কিন্তু আমি সবসময় আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করেছি। রণজিৎকে সবসময় আমার কথা শুনতে বাধ্য করেছি। ও আমার কথা না শুনলে আমি সবসময় ওকে বাপের বাড়ি চলে যাওয়ার ধমক দিতাম। সেই কারণেই ও আমার কথা শুনে ওঠা বসা করতো, আর ও আপনার কথা চিন্তাই করতো না। সব ঠিক আছে, আমার কিচ্ছু চাই না, শুধু আমার ছেলে আগের মতো মানুষ হয়ে গেলেই আমি খুশি হব। কি করে আমার ছেলে আবার আগের মতো হবে? এভাবে পুষ্পিতা দেবী এবং ললিতা দুজনেই খুবই কান্নাকাটি করতে থাকে। এমন সময় রণজিৎ পর্দার আড়াল থেকে বাইরে বেরিয়ে আসে। রণজিৎকে দেখে ললিতা এবং তার শাশুড়ি মা দুজনেই খুবই খুশি হয়। আর কান্নাকাটি করতে হবে না তোমাদেরকে। এই দেখো, আমি মানুষই আছি, আমি কুকুর হয়ে যাইনি। আমি শুধুমাত্র তোমাদের দুজনকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য এরকমটা করেছি। আমাকে ক্ষমা করে দাও মা। আসলে নতুন নতুন বিয়ে হওয়ার পর আমি তোমার কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। আমার জীবনে মা এবং বউ দুজনেই সমান গুরুত্বপূর্ণ। আমি এবার থেকে তোমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসা দেবো। শুধু দয়া করে তোমরা ঝগড়া করবে না প্লিজ। না বাবা, আমি আর কখনো তোমার সঙ্গে ঝগড়া করব না। না হলে যদি সত্যি সত্যি তুমি আবার কুকুর হয়ে যাও, আমি কুকুরের সঙ্গে সংসার করতে পারবো না। এভাবে সেদিনের পর থেকেই তাদের সংসারের সমস্ত অশান্তি দূর হয়ে যায়। রণজিৎ তার মা এবং বউকে নিয়ে হাসি খুশি সংসার করতে থাকে।